পিছু নিয়ে অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গেল। হ্যাঁ, তদন্তকারীরা অস্ত্র ভান্ডারের হদিশ পেলেন। 200 রাউন্ড কার্তুজ পাওয়া গেল। ভাবতে পারেন একবার যে এক মহিলা কিভাবে এই ধরনের একটা চক্রের সঙ্গে জড়িত। নিশ্চয়ই এই প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছে, যেখানে 6টি আগ্নেয়াস্ত্র আর 200 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে উত্তর 24 পরগনার অশোকনগরে। কিন্তু কিভাবে এই ঘটনার সামনে এলো, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই মহিলার পিছু করতে করতে তদন্তকারীরা কিভাবে এই অস্ত্র ভান্ডারের হদিশ পেলেন? একদম দেখো, গোপন সূত্রে খবর ছিল পুলিশ এবং সিআইডির কাছে, সেই মতো নৈহাটি এলাকা থেকে এক মহিলার পিছু নেয় এবং সেই মহিলা নৈহাটি হয়ে যখন অশোকনগর 8 নম্বর এলাকায় তিনি যখন আসে, সেই সময় দেখা যায় তার ব্যাগে একটা সন্দেহভাজন ব্যাগ রয়েছে এবং ব্যাগ খুলতেই পুলিশের চক্ষু চড়ক গাছ। তার কারণ সেই ব্যাগে রয়েছে 6টি আগ্নেয়াস্ত্র এবং 200 রাউন্ড কার্তুজ এবং সঙ্গে প্রায় 8000 বেশি টাকা সেখানে রয়েছে। অর্থাৎ এই মহিলা বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে সরাসরি নৈহাটি হয়ে একেবারে অশোকনগর হাবড়ার দিকে তিনি আসছিলেন এবং অস্ত্র ব্যবসায়ী এমনটাই মনে করা হচ্ছে। তার কারণে বিশাল পরিমাণে অস্ত্র কেন, কার নির্দেশে, কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় সে বিক্রি করার কথা ছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ফলে এই নৈহাটি থেকেই পিছু নেয় সিআইডি এবং পুলিশ এবং তারপরেই অশোকনগর 8 নম্বর গেটের কাছে যখন আসে, তখনই তার ব্যাগ খুলে দেখা যায় যে বিশাল পরিমাণ একটু জানতে চাইবো জিয়াউল থেকে, এই জায়গা থেকে, যে কিভাবে সন্দেহ হলো এই মহিলাকে তদন্তকারীদের এবং তার কাছ থেকে ঠিক কি পাওয়া গেল, সন্দেহের তীরটা কিভাবে গেল? দেখো, সন্দেহ অর্থাৎ এই মহিলা এর আগে একবার গ্রেপ্তার হয়েছিল 2023 সালে নভেম্বর মাসে। উত্তরবঙ্গে একটি বাসে করে তিনি উত্তরবঙ্গে যাচ্ছিলেন, ঠিক দত্তপুকুর থানা এলাকায় তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। ফলে সেই মহিলার পরবর্তীকালে জামিন পেয়ে যায়। গ্রেপ্তার গতিবিধির উপর নজর ছিল, কিন্তু বেশ কয়েকদিন ধরে এই অশোকনগর যে এলাকায়, হাবড়া যে এলাকায় থাকতেন, সেই এলাকায় তিনি থাকছিলেন না। ফলে পুলিশের এবং যারা সিআইডি তাদের একটা সন্দেহ হয় এবং বেশ কয়েকদিন এলাকা থেকে নিরুদ্দেশ ছিলেন এবং তার ফোন ট্র্যাক করে দেখা যায় যে তিনি একেবারে বিহারে রয়েছে এবং বিহার থেকে মুঙ্গের হয়ে অস্ত্র কিনে সেখান থেকে নৈহাটি হয়ে অশোকনগর হয়ে তার বাড়ির উদ্দেশ্যে যখন আসছিলেন, সেই সময় তাকে পুলিশ পিছু নেয় এবং সেখানেই সন্দেহ হয়। তার কারণে এর আগে একবার অস্ত্র কারবারির সঙ্গে যুক্ত ছিল এই মহিলা, ফলে তাকে নিরুদ্দেশ ছিল। ফলে তাকে যখন ফোনে ট্র্যাক করে পাওয়া যায় এবং তিনি বিহারে রয়েছে, ফলে পুলিশের সন্দেহ দানা বাঁধে এবং সেখান থেকে যখন একেবারে ওই অস্ত্র নিয়ে যখন অশোকনগর এলাকায় আসে, তখনই পুলিশ তাকে খুব কাছ থেকে একেবারে প্রথমে ধরার পরেই ব্যাগে সন্দেহ করার পরে দেখা যায় বিশাল পরিমাণ অস্ত্র তার কাছে রয়েছে। অর্থাৎ সেই অস্ত্র কোথায় পাচার করার জন্য নিয়ে আসছিল, কাদের কাছে বিক্রি করার জন্য নিয়ে আসছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে। ঠিক এই জায়গা থেকে জানতে চাইবো জিয়াউল, তুমি যেমনটা বলছিলে যে এর আগেও গ্রেফতার হয়েছিলেন এই মহিলা, এবং এই মহিলা এই যে অস্ত্রের কারবার, কোথাও গিয়ে তো যা আমরা জানতে পারছি যে কাপড় ব্যবসার আড়ালে এটা চলতো, কিভাবে? একদম দেখো, এই মহিলা কাপড়ের ব্যবসা করতেন, গ্রামে গ্রামে গিয়ে কাপড়ের ব্যবসা করতেন, অর্থাৎ ফেরি করতেন এবং শুধুমাত্র এখানে না, অর্থাৎ ভিন রাজ্যে গিয়ে বিহার, উড়িষ্যা, আসাম, বিভিন্ন জায়গায় তিনি এই শাড়ির কারবার করতেন, অর্থাৎ কাপড়ের ব্যবসা করতেন এবং সেই সূত্র ধরেই এই অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত হওয়া। 2023 সালেও সেবারেও কিন্তু উত্তরবঙ্গ বাসে উঠেছিল এবং সেখানে তার ব্যাগের মধ্যে, অর্থাৎ কাপড়ের ব্যাগের মধ্যে প্রচুর আগ্নেয়াস্ত্র মজুদ ছিল, সেগুলি উত্তরবঙ্গে নিয়ে যাচ্ছিল। তার আগেই পুলিশ বা সিআইডি ধরা পড়ে। এবারও ঠিক কাপড়ের ব্যবসার আড়ালেই কিন্তু এই অস্ত্র, সেখান থেকে যে কাপড়ের ব্যাগ ছিল, সেই ব্যাগে কিন্তু বেশ কিছু কাপড় ছিল। ফলে মানুষ সন্দেহ হবার কোনো প্রশ্নই ওঠে না। তার মধ্যে সিআইডি এবং পুলিশ তাকে ধরে এবং ধরার পরে দেখা যায় কাপড়ের ভাঁজে রয়েছে প্রায় 6টি আগ্নেয়াস্ত্র, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, যেগুলো মুঙ্গের থেকে, বিহারের মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছিল এবং তাতে রয়েছে প্রায় 200 রাউন্ড কার্তুজ এবং 12,000 টাকা। ফলে তার ফোন ট্র্যাকিং করেই কিন্তু এই ধরা পড়ে, এমনটাও কিন্তু সিআইডি এবং পুলিশ সূত্রে খবর। কিন্তু তার পরিবারের যেটা অভিযোগ, ফলে তিনি বারংবার এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হলেও পরিবার বারণ করেছে। তার স্বামীর সঙ্গে তিনি দীর্ঘদিন একা থাকতেন, এক মেয়ের সঙ্গে থাকতেন, কিন্তু তার মেয়েও বারংবার এই অস্ত্র কারবার বা এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত না হওয়ার জন্য বলেন, কিন্তু তিনি কারোর কথা শোনেননি। ফলে মুঙ্গের থেকে সেই কাপড়ের ভাঁজে করে নতুন করে অস্ত্র নিয়ে আসা হচ্ছিল এবং সেই অস্ত্র বিক্রি করার একটা প্ল্যানিং ছিল। ফলে হ্যান্ডওভার হওয়ার আগেই কিন্তু একেবারে অশোকনগর 8 নম্বর এলাকায় পুলিশ এবং সিআইডির জালে এই মহিলা বিশ্বাস। আজ থেকে দেখলাম বহুত অস্ত্র, গুলি, রিভলভার সবকিছু পাওয়া গেছে। সারা রাজ্যেই তো এখন এইসব চলছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। আশা করি পুলিশ সব জায়গায় এইগুলো তদন্ত করুক, আরো অনেক জায়গায় পাড়ায় পাড়ায় এইসব পাবে।
মা এর আগেও কি অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, এর আগে একবার হয়েছে। সে আজ থেকে 3 বছর হতে যায়, 2-3 বছর হতে যায়। আপনাদের তো মান সম্মান নষ্ট হয়। হ্যাঁ, তো এটা তো এর জন্য তো বলছি, আপনারা আমাদের এগুলো করবেন না। আমাদের আগেও আমরা জানতাম না এই জিনিসগুলো করতো, এখনো যে এই জিনিসগুলো করবে সেটা সেই নিয়ে আমাদের কোনো আইডিয়া ছিল না। আমি যথেষ্ট বারণ করেছিলাম, তার সাথে আমার সম্পর্ক নেই। আমার বিয়ে হয়ে গেছে, 6টা মাস হয়ে গেছে। শাস্তি চাইছেন মায়ের? অবশ্যই, আমি আগে নিজে থেকে দাঁড়িয়ে আমার মাকে শাস্তি দিয়েছি, পরে আমারই বেল করাতে হয়েছে। তো এবার কি বেল করতে যাবেন? না, একদমই যাব না। আমি মাকে বলে দিয়েছি, আপনি আবার যদি এরকম কোনো কিছু স্ক্যান্ডাল হয়, আমি কোনোদিন আমি ভুলে যাবো যে আমার মা বেঁচে আছে। মহিলা কি এখানে স্বামীর সঙ্গে থাকতো? এই যে বাড়ি হচ্ছে যেটা, না, সে তো অনেক বছর আগেই চলে গেছে। এর আগেও অ্যারেস্ট হয়েছে মহিলা? শুনেছি লোকের কাছে, আমরা তো কিছু জানি না। এখানে আসতো না? না না না, যখন ছিল তখন কেমন ছিল? প্রথম যখন ছিল তো ভালোই ছিল, 2টো বাচ্চা ছিল, ভালোই ছিল। এক ছেলে এক মেয়ে? হ্যাঁ। যদি এই কাজ করে থাকেন, ওনার সাথে নিশ্চয়ই আরো কেউ জড়িত আছে। উনি তো একা এটা করতে পারেন না। পুলিশের মতো আইনের পথে চলুক, উনি ধরা পড়ুক, এটাই চাই। এরকম ধরনের কাজ আমাদেরও ঠিক পছন্দ না। আমাদের এখানে থেকে এই ধরনের ক্রাইম করবে, সঙ্গে নিশ্চয়ই লোক আছে তার সাথে জড়িত আছে, তাদের কারো সহযোগিতা সে নিশ্চয়ই জিনিসগুলো করছে। আর রাজারহাটের নারায়ণপুরে এই যে বিস্ফোরণের ঘটনা, এই বিস্ফোরণের ঘটনায় আমরা দেখেছিলাম যে শামীমকে গ্রেফতার করা হয়েছিল, আর তাকে জিজ্ঞাসাবাদ করে এবার এই বিস্ফোরণের যে মাস্টার মাইন্ড তার খোঁজ পাওয়া গেছে। হ্যাঁ, সেই মাস্টার মাইন্ডের খোঁজ পাওয়া গেছে এবার, কারণ বারবার অনুমান করা হচ্ছিল যে কোথাও গিয়ে এই বিস্ফোরণের কারণ কি, আরো বড় ষড়যন্ত্র ছিল কি। নামাজি সিদ্দিকী নামে এক কুখ্যাত দুষ্কৃতীর নাম উঠে আসছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই নামাজি সিদ্দিকী তার খোঁজ পাওয়া গেল, শামীমকে জেরা করে কি কি তথ্য উঠে আসছে? দেখুন, নারায়ণপুর যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই যে মোহাম্মদ নামাজির নাম উঠে আসছে, নামাজি সিদ্দিকীর নাম উঠে আসছে। যার নাম উঠে আসার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে মোহাম্মদ শামীম, যার নাম প্রথম উঠে এসেছিল, যে ক্ষেত্রে কামারহাটি থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার নামে যে ঘর ভাড়া থেকে শুরু করে যে সমস্ত ফান্ডিং, পুরো বিষয়টাই কিন্তু এই নামাজি সিদ্দিকী তিনি দিয়েছেন, এমনটাই পুলিশের কাছে স্পষ্ট হচ্ছে। গতকাল রাত ভোর এই নামাজি সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু খোঁজ চালায় একাধিক এলাকায়, যদিও খোঁজ পায় না। যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে সেদিন থেকে পরের দিন সকাল পর্যন্ত এই এলাকাতেই তিনি ছিলেন। তার পরবর্তী সময় তিনি গা ঢাকা দেন এবং পরবর্তীতে দেখা যায় মোহাম্মদ শামীম, যাকে গ্রেপ্তার করা হয় কামারহাটি থেকে, এবং আরও এক নাবালক যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে শাহিন শাহ, তাদেরকেও যখন জিজ্ঞাসাবাদ করা হয় দুজনেই কিন্তু জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে নামাজি সিদ্দিকী তিনি কিন্তু এই বরাত দিয়েছিলেন, পাশাপাশি যে বোম আনা হবে, বোমের মশলা আনা হবে, এই সমস্ত কিছু কিন্তু তিনি বরাত দিয়েছিলেন। এবং যে ঘর ভাড়া হবে সেই ঘর ভাড়ার যে ফান্ডিং, সেই ফান্ডিংও তিনি দিয়েছেন। অর্থাৎ এই যে মূল অভিযুক্ত যে মোহাম্মদ শামীম যে অভিযোগ করছে বা যে স্বীকারোক্তি দিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এক্ষেত্রে নামাজি সিদ্দিকী। এই নামাজি সিদ্দিকীর খোঁজে ইতিমধ্যেই নারায়ণপুর থেকে শুরু করে রাজারহাট বিস্তীর্ণ এলাকায় একাধিক জায়গায় তল্লাশি করা হচ্ছে, যদিও খোঁজ পায়নি। ঘটনা যখন ঘটে তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় পরের দিন পর্যন্ত তিনি এলাকায় ঘোরাফেরা করেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে যখন তার নাম পুলিশের কাছে উঠে আসে, তারপর থেকেই মোবাইল ফোন বন্ধ করে তিনি বেপাত্তা হয়েছেন। এই নামাজি সিদ্দিকীর নামে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, 5টি অভিযোগ রয়েছে, আগ্নেয়াস্ত্র মামলায় অভিযোগ রয়েছে, তোলাবাজির হুমকির অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। তার খোঁজে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে। অন্যতম মাস্টারমাইন্ড বলা হচ্ছে নামাজি সিদ্দিকী। সঙ্গে থাকো অনুপ, আর একটা বিষয় উঠে আসছে যে দক্ষিণ নারায়ণপুরে এই যে বিস্ফোরণ, তার জালে অভিযুক্ত সহ 2 জন। এবার স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে যে কেন ব্যাগে করে এই বোমা নিয়ে আসা হলো, শামীম আর এক ভাড়াটিয়াকে কেন ব্যাগে ভর্তি এই বোমা দিলেন, আর যার সেই ব্যাগ দেওয়ার 5 মিনিটের মধ্যে বিস্ফোরণের ঘটনাও ঘটলো। কি কারণের, এর পিছনে মোটিভ কি ছিল, এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছেন তদন্তকারীরা? আমার সঙ্গে অনুপ রয়েছে, অনুপের কাছ থেকে জানবো। অনুপ, মোটিভ কি? কারণ এই যে মূল অভিযুক্ত বা মূল মাস্টার মাইন্ড যে, তার নাম তো উঠে আসছে, কিন্তু এই ব্যাগ রাখার কারণটা কি? যেমন পুলিশের কাছে মাস্টারমাইন্ড, মূল যে অভিযুক্তর খোঁজ পাওয়া মাস্টারমাইন্ড যিনি ছিলেন অর্থাৎ নামাজি সিদ্দিকী, তার নাম যখন উঠে আসে, এরপরেই পুলিশের পক্ষ থেকে কিন্তু গোটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে কি মোটিভ ছিল। পুলিশের পক্ষ থেকে বারবার যখন জিজ্ঞাসাবাদ করা মোহাম্মদ শামীমকে, তিনি অসহযোগিতা করছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে গতকাল রাতের পরে আজকে সকালে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে দালাল অর্থাৎ বাড়ি যে ভাড়া দিয়েছিল তাকে যেমন জিজ্ঞাসাবাদ করে শাহিন শাহ, অন্যদিকে মোহাম্মদ আরও এক ব্যক্তি যে গ্রেপ্তার করে কামারহাটি থেকে, তাকেই যখন জিজ্ঞাসাবাদ করা হয় অর্থাৎ শামীমকে জিজ্ঞাসাবাদ,
সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একেবারে স্পষ্ট হয় যে গোটা যে ঘটনা, সেই ঘটনার মোটিভ কি রয়েছে, এলাকার দখলদারি কার হাতে থাকবে, মূলত এই দখলদারি কিভাবে বিস্তার করবে, সেই কারণে এই বোমা কিন্তু মজুত রাখা হয়েছিল। শুধুমাত্র বোমা নয়, বোমার মশলা পর্যন্ত মজুত রাখা হয়েছিল এবং গোটা যে এলাকায় একাধিক জায়গা কিন্তু সন্ত্রাস ঘটানোর একটা পরিকল্পনা করেছিল। এই নামাজিদ সিদ্দিকীকে নাম ওঠা পরবর্তী ক্ষেত্রেই কিন্তু ইতিমধ্যেই এই নাম ইতিমধ্যেই প্রকাশ্যে উঠে আসে পুলিশের পক্ষ থেকে। তার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই নামাজিদ সিদ্দিকী তার খোঁজে কিন্তু খোঁজ করা হচ্ছে এবং মোটিভ হিসাবে মূল যে মাস্টার মাইন্ড তার খোঁজ পাওয়ার পরে এবং অন্যতম যে অভিযুক্ত মোহাম্মদ শামীম তাকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু গোটা বিষয় স্পষ্ট হয়। এলাকার দখলদারি, মূলত এই দখলদারি নিয়েই কিন্তু এই বোমা বা বোমার মশলা মজুত রাখা হয়েছিল এবং পরিকল্পিতভাবে ঘর ভাড়া নেওয়া হয়েছিল। এখানেই কিন্তু একেবারে শামীম থেকে শুরু করে তারা প্রত্যেকে পরবর্তী ক্ষেত্রে থাকতো এবং এখান থেকে এই গোটা অপারেশনের পরিকল্পনা করতো। কেউ তার আগেই এই বিস্ফোরণের যে ঘটনা, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে মোহাম্মদ শামীমকে জিজ্ঞাসাবাদ করে মূল যে মোটিভ, সেই মোটিভের তথ্য পুলিশের হাতে আসলো। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ শুধু বোমা নয়, এই যে সুতলি বোমার পাশাপাশি বোমা মশলা যেটা সেটাও মজুদ ছিল। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন উঠছে, বোমার মশলাও কেন মজুদ ছিল, কেন বেছে বেছে এই নারায়ণপুর, কি কারণ এই ভাড়া বাড়ি দুদিন আগে শামীমের নেওয়া, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উঠছে। অনুপ, তাহলে কি এর পিছনে আরো বড় কোনো ষড়যন্ত্র, যা প্রথম থেকেই আমরা বলছি, যা প্রথম থেকেই তদন্তকারীরা মনে করছেন যে আরো বড় কোনো ষড়যন্ত্রের আঁচ ছিল এখানে? তবে পুলিশ তদন্ত নেমে যে সমস্ত তথ্যগুলো পেয়েছে বা এভিডেন্স পেয়েছে বা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পেয়েছে, সেখান থেকে যে বড় ষড়যন্ত্র যে করা হচ্ছিল সেটা কিন্তু স্পষ্ট যোগ পাওয়া যাচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে প্রথম যে দুই নাবালককে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু প্রথমে তারা কোনো কিছু ভয়ে বলতে চায়নি। তার পরবর্তী ক্ষেত্রেই একেবারে পরিবারের যার তাদের লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অন্যদিকে যিনি বাড়ি ভাড়া দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপরেই সায়েন্সার খোঁজ পায়, সায়েন্সাকে জিজ্ঞাসাবাদ করেই একেবারে শামীমের খোঁজ পায়। তার পরবর্তী ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে শামীমের নামে এই ভাড়া বাড়ি বুক করা হয়েছিল, যে ভাড়া বাড়ি ভাড়া করে তিনি থাকতেন, এখানে এই বোমা আরো পরিমাণে মজুত রাখা হতো এবং আশেপাশের এলাকায় একেবারে গন্ডগোল পাকানোর একটা পরিকল্পনা ছিল। সেই কারণে যেভাবে শুধু বোমা নয়, বোমার পাশাপাশি বোমার মশলাও মজুত রাখা হয়েছিল। তার কারণ হিসাবে সেখানে বসেই কিন্তু গোটা বোমা তৈরির একটা পরিকল্পনা ছিল। তার পরবর্তী ক্ষেত্রে এলাকায় যে সন্ত্রাস সৃষ্টি করা এবং গোটা ফান্ডিং থেকে শুরু করে গোটা যে পরিকল্পনা, তার নাম যে উঠে আসছে নামাজি সিদ্দিকীর, এই নামাজি সিদ্দিকী কিন্তু মূল মাস্টার মাইন্ড এমনটাই বলা হচ্ছে। তার কারণে পুলিশের পক্ষ থেকে তার খোঁজ করা হচ্ছে। এই গোটা এলাকায় আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল কিভাবে সন্ত্রাস করা হবে, গন্ডগোল করা হবে এবং এলাকার রাজ কিভাবে কারাতে থাকবে, এই নিয়ে কিন্তু গন্ডগোলের বই প্রকাশের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তার আগেই যেখানে বোমা মজুত রাখা হয় সেখানে বিস্ফোরণের ঘটনা। তারপরেই পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং অন্যতম অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই নামাজিদ সিদ্দিকী তার নাম উঠে আসে। ইতিমধ্যে তার খোঁজে নারায়ণপুর থানার পুলিশ তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। বেশ, এবার এই যে শামীমের নাম উঠে এলো না, এই শামীম কামারহাটির ডন হিসেবে পরিচিত। হ্যাঁ, বাম আমল থেকে পরিচিত কামারহাটির ডন হিসেবে। তো এই শামীমের কেন প্রয়োজন পড়লো ওই ভাড়া বাড়িটা নেওয়ার? ইতিমধ্যে তো মাস্টার মাইন্ডের খোঁজ পাওয়া গেছে, কিন্তু একাধিক ডাকাতির ঘটনার সঙ্গে এই শামীমের নাম যুক্ত ছিল। এতদিন নাকি শামীম পলাতকও ছিল, কিন্তু তারপর কি হলো? সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এই শামীম একাধিক এই সব কুকর্মের সঙ্গে যুক্ত, তা বলার অপেক্ষা রাখে না। আর এবার একেবারে বোমা বিস্ফোরণ ডাকাতির পর এর সাথেও নাম জড়িয়ে গেল। আগে আর কি কি হিস্ট্রি রয়েছে এর? দেখো, রাজারহাট নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনার পর পুলিশ যখন তদন্তে নামে, পুলিশের কাছে একাধিক কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। যেমন তোমাকে জানিয়ে রাখি, কানা শামীম কিন্তু যেমন সুতলি বোম এবং কৌটো বোম তৈরি করতে যেমন সিদ্ধহস্ত ছিল, পাশাপাশি এই বোম তৈরি করার পাশাপাশি বোমাবাজির ঘটনায় কিন্তু সিদ্ধহস্ত ছিল এই কানা শামীম। এবং তোমাকে জানিয়ে রাখি, কানা শামীমকে অন্যান্য জেলার এবং রাজ্যের বাইরের যে সমস্ত অপরাধমূলক কাজকর্ম হতো, দুষ্কৃতীরা তাকে ভাড়া করে নিয়ে যেতেন এই বোম তৈরি করার জন্য এবং বোম তৈরির জন্য
কিন্তু একদম নাম করা ছিলেন এই কানা শামীম। শুধু বোম তৈরি নয়, বিভিন্ন জায়গায় যে অপরাধমূলক কাজকর্ম অর্থাৎ বোমাবাজির ঘটনা, ডাকাতি করতে যেতেন এবং ডাকাতি করতে যাওয়ার সময় অন্যান্য যারা অ্যাসোসিয়েট ছিল তারা কিন্তু ডাকাতি করতে ভেতরে ঢুকতেন। যখন ডাকাতি করে তারা পালাতেন তখন এই কানা শামীম কিন্তু বোমাবাজি করে সেখান থেকে কিন্তু অন্যত্র পালিয়ে যেতেন, এমনটাই কিন্তু পুলিশি সূত্র থেকে জানা যাচ্ছে। কানা শামীমের পুরনো রেকর্ড, অর্থাৎ 2000 সালে কানা শামীমের সঙ্গে আনোয়ার যে বর্তমান যিনি কামাডির ডন, তার সঙ্গে কিন্তু একটা গন্ডগোল হয়েছিল। এই কানা শামীম আনোয়ারের সঙ্গে কিন্তু তার একটা গন্ডগোল ছিল এবং ডাকাতির ঘটনার কিন্তু এই যে ঘটনা সেই নিয়ে কিন্তু কে এই কামাডি এলাকা দখল নেবে এই নিয়ে কিন্তু একটা গন্ডগোল লেগেই ছিল। এবং 2021 সালে এই কামাডি নির্বাচনে কিন্তু এই কানা শামীম ফাঁড়িবাগানে বোমাবাজি করে এবং 2014 সালেও কিন্তু বোমাবাজির ঘটনায় এই কানা শামীমকে কিন্তু কামাডি থানা পুলিশ গ্রেপ্তার করে। কানা শামীমের এই যে ঘটনা, কানা শামীমের দুই ভাই আর এবার নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে, বাদল অধিবেশনের আগেই ইন্ডি জোটে ধাক্কা। কেন এই কথা বলছি তার কারণ বিজেপির পাশে ডিএমকে। হ্যাঁ, স্টালিন বিজেপির পাশে দাঁড়িয়েছে ডিলিমিটেশন বিলে, মোদী সরকারের পাশে স্টালিন। আরও একটু ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, আমরা দেখেছি যে বিগত কয়েক মাসে কিভাবে পরিস্থিতি বদলেছে, কিভাবে রাজনৈতিক অবস্থা বদলেছে, কোথাও গিয়ে আবার তো ইন্ডি জোট ধাক্কা খেলো। নিঃসন্দেহে তাই। দেখো, ডিএমকের সাথে কংগ্রেসের সম্পর্কের অবনতি শুরু হয়েছিল সেই সময় দাঁড়িয়ে, যখন কংগ্রেস তামিলনাড়ু নির্বাচনের পর বিজয়কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর থেকেই ডিএমকে তাদের দূরত্ব বাড়াচ্ছিল, ইন্ডিয়া জোট থেকেও তারা দূরত্ব বাড়াচ্ছিল। এমনকি কংগ্রেসের পাশ থেকে দূরে বসার জন্য আবেদন করা হয়েছিল সংসদে। তারা দূরত্ব বজায় রেখে বসতে চান, তেমনই আবেদন করা হয়েছিল ডিএমকের তরফ থেকে। ডিএমকে সঙ্গে আলোচনা চালাচ্ছিল শাসক গোষ্ঠী, যে যাতে তারা ডিলিমিটেশন বিলে সমর্থন জানায় এবং তাদের যে দাবি ছিল, অর্থাৎ এম কে স্টালিনের তরফ থেকে যে দাবি জানানো হয়েছিল যে 50% সিট বৃদ্ধি হবে এবং সেটা যদি লিখিত আকারে থাকে তাহলে তারা সমর্থন জানাবেন। এবং এখনো পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে আজকের যে সর্বদলীয় বৈঠক রয়েছে সেখানে ডিএমকে তরফ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই ডিলিমিটেশন বিলকে সমর্থন করবে। ফলে কংগ্রেসের সঙ্গে এবং ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল ডিএমকে এবং সেই ইঙ্গিত তারা তামিলনাড়ু নির্বাচনের পর থেকেই তারা দিয়ে আসছিলেন এবং এবার সেই বিষয়টাই আরো বেশি পোক্ত হয়ে গেল আজকের সর্বদলীয় বৈঠকে। সোনিয়া, বেশ, বাদল নাকি বদল, সংসদীয় অধিবেশনের নাম আসলে কি হওয়া উচিত, নাকি বাদলেই বদল? তার কারণ গোটা দেশের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে, গোটা দেশের নজর রয়েছে, কারণ বিগত কয়েক মাসে যা হয়েছে এরপর কি হয় সেটাই তো দেখার। এপ্রিলের 16 থেকে 18 তারিখে বসেছিল সংসদের বিশেষ অধিবেশন, কিন্তু সংবিধানের 131তম সংশোধনী পাশ করাতে পারেনি মোদী সরকার। লোকসভায় বিলের পক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয় তারা। সেই ঘটনার 3 মাস 3 দিন পর সংসদে বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সংসদের ভেতরের অঙ্কটা আমূল বদলে গিয়েছে। দিল্লির রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গুঞ্জন, মিশন 360। কি এই মিশন 360? লোকসভার মোট আসন 543, তার মধ্যে বর্তমানে কার্যকরী আসন 540, এর 2/3 সংখ্যাগরিষ্ঠতা 360। এপ্রিলে 360 সাংসদের সমর্থন আদায় করতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবার পরিস্থিতি কেমন? 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী সংসদে এনডিএর মোট আসন 293, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতিটা আলাদা। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের হারের পর পরিস্থিতি আরো বদলে গিয়েছে। এই অঙ্কের উপর আরো অঙ্ক রয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দল এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনসিপিআই এনডিএকে সমর্থনের কথা স্পিকারকে জানিয়ে দিয়েছে। তার সঙ্গে উদ্ধবপন্থী শিবসেনার 6 সাংসদ একনাথ শিন্ডের শিবিরে চলে গিয়ে এনডিএর শরিক হয়ে গিয়েছেন। ফলে
এনডিএ বেড়ে দাঁড়িয়েছে 319। শরদ পাওয়ারপন্থী 8 এনসিপি সাংসদ অন্ধের জগনমোহন রেড্ডির 4 সাংসদও উসখুস করছেন বলে শোনা যাচ্ছে। তাদের যোগ করলে আড়ে বহরে এনডিএ দাঁড়াচ্ছে 331, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে 29টি আসন দূরে। এই দূরত্ব দূর করতে কি দূরে তাকাবে বিজেপি? বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতেও পালাবদল হয়ে গিয়েছে। স্টালিনের পরাজয়ে ক্ষমতায় এখন সুপারস্টার বিজয়। রাজ্যপাট গেলেও স্টালিনের হাতে রয়েছে লোকসভার 22টি আসন। তিনি কি দিল্লিতে শিবির বদল করবেন? স্টালিন কি হাঁটবেন ইস্যু ভিত্তিক সমর্থনের পথে? লোকসভার তুলনায় রাজ্যসভার অঙ্কটা বিজেপি সরকারের পক্ষে সহজ। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে 164টি আসন প্রয়োজন। রাজ্যসভার সমীকরণটা আরো সরল হয়ে গিয়েছে। আম আদমি পার্টির 7 রাজ্যসভার সাংসদ বিজেপিতে চলে গিয়েছেন। তার সঙ্গে তৃণমূলের 3 রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়ে জিতে এসেছেন। ফলে রাজ্যসভায় এনডিএর শক্তি 152, তার সঙ্গে ওড়িশার বিজু জনতা দলের 5 সাংসদকে ধরলে অঙ্কটা দাঁড়ায় 157, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 7 কম। তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন, কিন্তু তিনি নিজের গন্তব্য এখনো স্পষ্ট করেননি। কোয়েল কি করবেন জানা গেলে রাজ্যসভার অঙ্কটা আরও একটু বদলাবে। নিউজ 18 বাংলা।